শোন জংলু, কয়েকটা দিন এখন আমাদেরকে খুব সাবধানে চলাফেরা করতে হইব। রমজানের উপর হামলাটা নিয়ে কিন্তু প্রশাসন একেবারে নৈরা চৈরা বইছে। বুঝতে পারতেছিস, তুফাইলের বেটা পর্যন্ত ছাড় দেয় নাই। তুফাইলের বেটাকেও কিন্তু গ্রেপ্তার কইরা থানায় রাখছে। তাই এই ব্যাপারে প্রশাসন এখন খুবই সক্রিয়ভাবে কাজ করতেছে। তাই আমাদেরকে এখন কোনোভাবেই প্রশাসনের হাতে ধরা দেওয়া যাইব না। আমাদেরকে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হইব। বুঝতে পারছস? কোনো রকম বাইরে যাইবি না, এইখানেই গাপটি মাইরা থাক। পরিস্থিতি স্বাভাবিক হইলে তখন আবার আমাদের কার্যক্রম চালু করতে হইব। বুঝতে পারছি, কোনো সমস্যা নাই ওস্তাদ। আপনি বিন্দু পরিমাণ টেনশন করেন না। কাজটা এমনভাবে সম্পূর্ণ করছি যে প্রশাসনের বাপেরও ক্ষমতা নাই আমাদেরকে সন্দেহ করে। কোনো জায়গায় কোনো রকমের বিন্দু পরিমাণ কোনো প্রমাণ লুকায় রাখি নাই, যেটার মাধ্যমে আমাদেরকে খুঁজে বের করবে। সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করেন না। আমি সাবধানেই চলাফেরা করতেছি। এই রমজান রে, গুলি না কইরা সরাসরি যদি শামসুর উপরই আক্রমণটা চালাইতাম, তাহলে একেবারে সব লেটা ছুটে যাইতো। কি কারণে যে ওস্তাদ শামসুর উপর আক্রমণ না করতে নিষেধ করলো, এইটাই তো মাথায় ধরল না। ওই জায়গায় কিন্তু আমরা খুব ভালো পজিশনে ছিলাম রে জংলু। চাইলে কিন্তু শামসুর উপর আক্রমণ কইরা শামসুরে ওই দিনই শেষ করে দেওয়া যাইতো। শুধুমাত্র ওস্তাদ নিষেধ করলো বইলাই শামসুর উপর আক্রমণটা করতে পারলাম না। আর তুই বেটা কি গুলি করলি! রমজানের জায়গায় ডেট বানাইতে ফালাইতে চাইছিলাম, তোর জন্যই তো মিস হয়ে গেল। এখন পর্যন্ত ওর মৃত্যুর খবর পাইলাম না। আমি তো গুলি ঠিকঠাক ভাবেই করছিলাম, শুধুমাত্র শামসুর জন্যই তো ব্যালেন্সটা ঠিক রাখতে পারি নাই। ভিতর থেকে যখন গুলি করতে করতে বের হইল, তখনই তো ব্যালেন্স হারায় ফেলাইছিলাম। তাছাড়া যেইভাবে শ্যুট করছিলাম, ওর আর বাইসা থাকার বিন্দু পরিমাণ কোনো চান্সই ছিল না। তবে উস্তাদ, এখনো বলা যায় না যে গুলিটা লাগছে ওর বুকে, এতে এত সহজেই বেঁচে ফেরার কোনো কথা আসে না। শুনলাম ওরে নাকি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেইখানে এখন কি অবস্থায় আছে সেইটা তো জানি না, তবে না বাঁচার সম্ভাবনাটাই বেশি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তুই আপাতত এখন বাইরের দিকে ভালো কইরা নজর রাখ, কেউ যেন বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে না পারে। আর সিম কার্ডগুলো খুলে রাখ, যাতে করে কেউ আমাদের লোকেশন বের করতে না পারে। বুঝতে পারছস? আমি ভিতরে আছি, তুই বাইরে ভালো করে নজর রাখে। কেউ যদি এইদিকে আসতে চায় বা সন্দেহজনক মনে হইলে সাথে সাথে আমারে খবর দিবি। আন্দাজেই কাউকে যেন ভিতরে ঢুকতে দেওয়া না হয়, কথাটা ভালো কইরা মনে রাখ। এখন কিন্তু আর পরিস্থিতি আগের মতো মোটেও নাই। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি চিন্তা করবেন না। আমি বাইরে ভালোভাবে নজর রাখতেছি। আর মনে হয় না যে এই দিকে আমাদের খোঁজে এখন কেউ আসবে। আর এটা এমন গোপন রাস্তা না, এটা সম্পর্কে বাইরের কেউ কোনো কিছুই জানে না। আমি কাউকেই
কোনো কিছু বলি নাই এই জায়গা সম্পর্কে। আপনি নিশ্চিন্তে এখানে থাকতে থাকেন, আমি বাইরে তারপরেও নজর রাখতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি আইছো নাকি? বসো হাজি। আচ্ছা ভাই, বসতেছি। হাজি, খেলা তো জুইমা একেবারে ক্ষীর হয়ে গেছে। নিউজ টিউজ কিছু দেখতেছো নাকি হাজি? সাংবাদিকরা তো পুরা একেবারে তোফায়েল রে ধুইয়া দিল। তোফায়েলের ব্যাটারে নাকি শামসুর উপর হামলার অভিযোগে সরাসরি এয়ারপোর্ট থেকে পুলিশ ধরে নিয়ে আইছে। হাইরে, শামসুর পাওয়ার দেখছ? ওর উপর হামলার অভিযোগে সরাসরি একজন এলএজি মন্ত্রীর ব্যাটারে এয়ারপোর্ট থেকে পুলিশ তুলে নিয়ে চলে আসলো। এই শামসুর পেশগোস সত্যি বোঝা মুশকিল হাজি। ক্ষমতায় না থাকার পরেও কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতেছ দেখতেছ হাজি? তাই তো দেখতেছি। নিউজটা দেখার পরেই তো আপনার সাথে দেখা করার জন্য আসলাম ভাই। শামসু তো পরিস্থিতি আসলে একেবারে অনিয়ন্ত্রণে নিয়ে ফেলাইছে। তোফায়েলের এত ক্ষমতা থাকা সত্ত্বেও শামসুর সাথে কোনোভাবেই পেরে উঠতেছে না। আর এই সব কিছু করার সুযোগ কইরা দিছে স্বয়ং প্রেসিডেন্ট নিজেই। স্বরাষ্ট্র দপ্তর শামসুর নিয়ন্ত্রণে রাখার জন্যই তো শামসু এত কিছু খুব সহজেই করতে পারতেছে। আর প্রেসিডেন্টও বিষয়টা বুঝতে পারতেছে না। যতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে সেলিম থাকবে ততদিন শামসু এভাবেই চলাফেরা করবে। তাই তো দেখতেছি। লিডারই তো সব কিছুর সুযোগ করে দিতেছে। তাছাড়া শামসু এইভাবে আধিপত্য বিস্তার করতে পারে নাকি? লিডারকে তো কেউই কোনো কিছু বুঝাইতেই পারতেছে না। শুনলাম এইদিকে শামসুর নতুন দলের কাগজপাতি সব কিছুই নাকি ওকে হয়ে গেছে। যে কোনো দিন শামসুর নতুন দল সংবাদ সম্মেলন করে ঘোষণা করে দিব। এই সময় শামসুকে আটকানো গেল না। নতুন দল ঘোষণা করে ফেলাইলে কি তখন আর শামসুকে কোনোভাবে কেউ আটকাতে পারবে? প্রেসিডেন্ট তো কোনো কিছু বুঝতেছে না। সময় মতো দেখবা সেলিমও এইখান থেকে পদত্যাগ করে শামসুর দলেই যোগদান করবে। তখন প্রেসিডেন্ট বুঝতে পারবে। তাই তো করবে। সেলিমকে কখনোই শামসুর দল বাদ দিয়া জনতা পার্টির সাথে থাকবে নাকি? শামসু তো সেলিমকে ওর প্রয়োজনের জন্য জনতা পার্টিতে রেখে দিয়েছে, যাতে করে ওর সব রাস্তা সেলিমের মাধ্যমে ক্লিয়ার করতে পারে। সেলিম না থাকলে তো শামসু এত কিছু কোনোভাবেই করতে পারতো না। আর বেচারা এখন তোফায়েলের কথা চিন্তা করতেছি আমি। শামসু তো আমাদেরকে যা ধ্বংস করার কইরাই ফেলাইছে। এখন তোফায়েলের মান সম্মান সহ সবকিছু একেবারে নষ্ট করে ফেলাইলো। তোফায়েলের সাথে এই বিষয়টা নিয়ে বসবেন নাকি ভাই? না বসলে তো তোফায়েল ভাববে যে ওর এই বিপদের দিনে আমরা চুপচাপ আছি। বসা তো যায় হাজি, কিন্তু সাংবাদিকরা যেভাবে গিজ গিজ কইরা তোফায়েলের পিছনে লাইগা আছে, এতে করে আবার আমাদের নামও এইখানে আবার জড়ায়া যায় নাকি সেটাই তো চিন্তা করতেছি। তোফায়েলের মাথা তো এখন নষ্ট হয়ে আছে। এই সময় তোফায়েলের সাথে দেখা কইরা একটু উল্টা পাল্টা যুক্তি বুদ্ধি দিয়া ওর মাথাটা
আরো নষ্ট করা গেলে বিষয়টা আরো ভালো হইতো। দেখা গেল তোফায়েলকে দিয়াই শামসুরে হটাইলাম, বা যদি শামসুরে হটাইতে না পারে তাহলে তোফায়েল নিজেই ধ্বংস হইয়া যাইব। তখন আবার জনতা পার্টিতে আমাদেরই আধিপত্য বিস্তার হইব। কি বলো তুমি? সেই জন্যই তো আমি তোফায়েলের সাথে আপনারে দেখা করার জন্য বলতেছি। যেহেতু এখনো সেক্রেটারি নির্বাচিত হয় নাই, এই ঝামেলাগুলো শেষ না হওয়া পর্যন্ত মনে হয় না যে সেক্রেটারি নির্বাচন আয়োজন করার মতো কোনো প্রয়োজন মনে করবেন লিডার। তাই এই সমস্ত ঝামেলা শেষ করাই হয়তোবা সেক্রেটারি নির্বাচন দিতে পারে। তাই এই সময় তোফায়েলের ইমেজ যদি কোনোভাবে প্রেসিডেন্টের কাছে নষ্ট করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে আমরাই শক্তিশালী ক্যান্ডিডেট থাকব। তখন আপনাকেই আবারও সেক্রেটারি নির্বাচিত করা যাইব। আর সাংবাদিক ওদেরকে নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো হাজি তোফায়েলের সাথে দেখা করে আসি আগে। কেমনি কি হামিদ, তোফায়েলের ব্যাটারে যে জিজ্ঞাসাবাদ করলা, এতে কইরা কোনো তথ্য কি ওর কাছ থেকে বের করতে পারছ? শামসু তো দীর্ঘক্ষণ কথা বললো ওর সাথে, আমি তো ব্যস্ততার কারণে যাইতে পারলাম না। তুমিও তো ওই জায়গায় উপস্থিত ছিলা। তা কেমনে কি তোফায়েলের বেটা কি মুখ খুলছে তোমাদের কাছে? কোনো তথ্য কি ওর কাছ থেকে এখন পর্যন্ত বের করতে পারছো? ওই কি রমজানের উপর হামলা চালাইছিল, না অন্য কেউ এ ঘটনার সাথে জড়িত আছে? না না স্যার, ওর কাছ থেকে এখন পর্যন্ত কোনো তথ্যই বের করা যায় নাই। শামসু স্যার স্বয়ং নিজে ওরে জিজ্ঞাসাবাদ করছে। আর শামসু স্যারই পরবর্তীতে বুঝতে পারছে যে তোফায়েলের বেটা এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না। তাই ওর কাছ থেকে কোনো তথ্যই বের করা যায় নাই। তবে কলেজগুলোতে মাদক যে সাপ্লাই করতো সেই পোলার তথ্য ওর কাছ থেকে বের করা গেছে। ওরে ধরার জন্য স্পেশাল একটা টিম পাঠাইছি আমি। কিছুক্ষণের ভিতরেই হয়তোবা ওই পোলারে ধরে নিয়ে আসবে। আর শামসু স্যার বইলা গেছে ওরে চালান করে দিতে। ওরই নাকি এই ঘটনার সাথে জড়িত না। বলো কি হামিদ, যদি এই ঘটনার সাথে তোফায়েলের পুত্র জড়িত না থাকে তাহলে এই ঘটনাটা কে ঘটাইলো? আমরা তো পুরোপুরি ধারণা করছিলাম যে এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে তোফায়েলের বেটার আজাই জড়িত আছে। বিষয়টা তো এখন জটিল আকার ধারণ করলো হামিদ। এই ঘটনা কে ঘটাইলো? ঢাকা শহরে আর কে আছে যে শামসুর উপর এত বড় একটা আক্রমণ করার মতো সাহস দেখাইব? সেই রকম আমি কাউকে তো দেখি না। এক ছিল হাজি সিদ্দিক মোল্লা, ওরা তো শামসুর পিছনে লাইগা সর্বশান্ত হয়ে গেছে। ওরা কি এই ঘটনা ঘটানোর মতো পরিবেশ আছে? একেবারে ওনাদেরকে সন্দেহ তালিকা থেকে কোনোভাবেই বাদ দেওয়া যাইব না স্যার। ওরা ওই ঘটনার সাথে জড়িত থাকতে পারে, কারণ রাজনৈতিক ইস্যুর কারণে হয়তোবা তোফায়েলকে ফাঁসানোর জন্য ওরা নিজেরাও এই কাজটা করতে পারে। আর এটা যে একটা রাজনৈতিক বিষয় সেটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাইতেছে। ওই জায়গায় শামসু স্যার এবং রমজান দুইজনেই উপস্থিত ছিল। তবুও দেখেন
শামসু স্যারের উপর সুযোগ পাওয়া সত্ত্বেও ওরা কিন্তু হামলা করে নাই, কারণ তোফায়েলের বেটার সাথে রমজানের একটা ঝামেলা চলতেছিল। সবাই ধারণা করবে যে রমজানের উপর ওরাই হামলা চালাইছে। এটা একটা রাজনৈতিক বিষয়। হ্যাঁ, তুমি কথা একেবারে মন্দ বলো নাই। ওরা এই ঘটনার সাথে জড়িত থাকতেও পারে, তাই ওদেরকেও ভালোভাবে নজর রাখো। আনঅফিসিয়ালি ভাবে হাজি সিদ্দিক মোল্লা এবং হাজি সিদ্দিকের পোলা ইরফান ওদের উপর খুব কড়াভাবে নজর রাখবে। কোনোভাবেই সন্দেহজনক কোনো কিছু পাইলেই সাথে সাথে গ্রেপ্তার করে ফেলাইবা। স্বরাষ্ট্রমন্ত্রীর কড়াকড়ি নির্দেশ আছে, এই ঘটনার জের ধইরা যে কাউকে যে কোনো সময় গ্রেপ্তার করার মতো এবিলিটি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তাই কে কি ওইটা দেখার বিন্দু পরিমাণ সময় দেখবা না। যাকে সন্দেহ মনে হইব তাকেই গ্রেপ্তার করবা। বুঝতে পারছি স্যার, আপনি কোনো রকমের চাপ নেবেন না। এই মামলা আমি একেবারে আমার চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছি। শামসু স্যারের শত্রু মানে আমারও শত্রু। সে যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, তাকে গ্রেপ্তার করতে বিন্দু পরিমাণ দ্বিধা করব না আমি। দেখলেন না তোফায়েলের বেটা রাজারে কিভাবে এয়ারপোর্ট থেকে সরাসরি গ্রেপ্তার কইরা চলে আসলাম। আমি এদেরকে বিন্দু পরিমাণ ভয় পাই না স্যার। ওরা যতই ক্ষমতাশালী হোক না কেন, আমার হাত থেকে কোনোভাবেই রক্ষা পাইব না। আর শোনো আমিত, এই সমস্ত মিশনের কথা কাউকে কখনোই শেয়ার করবা না। প্রশাসনের ভিতরে ওদের লোকজনের কিন্তু অভাব নাই। দেখা গেল কোনো গোপন মিশনের কথা কারোর সাথে যদি শেয়ার করো, সেটা কিন্তু আগে থেকেই ফ্লাশ হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। ওদের লোকজন আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করতেছে। এই সমস্ত কিছু বেঈমানদের কারণে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় না। বুঝতে পারছো হামিদ? যেটাই করবা খুব সাবধানে পা রাখবা। আর সিসি ক্যামেরা ফুটেজগুলো কি তুমি হাতে পাইছো? ওইগুলো কি চেক করে কোনো ক্লু বের করতে পারলা এখন পর্যন্ত? হ্যাঁ স্যার, সিসি ক্যামেরার ফুটেজগুলো কিছুটা সংগ্রহ করে আমি ওইগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি, কিন্তু ওইখান থেকে কোনো কিছুই পাওয়া যায় নাই। ওদের কাউকেই কোনোভাবে চেনা যাচ্ছে না স্যার। এই মামলাটা আমাদের অন্যভাবে হ্যান্ডেল করতে হইব। ওরা সকলেই এমনভাবে মুখোশ পইরা কাজটা সারছে, কোনো রকমের কোনো প্রমাণই রাখা যায় নাই যে যেটার মাধ্যমে ওদেরকে শনাক্ত করা যাইব। মামলাটা দিন দিন আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাইতেছে স্যার। তবে সমস্যা নাই, যেহেতু মামলাটা আমি হাতে নিছি, এর শেষ আমি যেভাবে হোক দেখা সারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। আমি দেখি স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম স্যারের সাথে দেখা করতে যাইব। ওনার সাথে আলোচনা করার আছে এই মামলার বিষয়টা নিয়ে। আর কোথায় কোনো ঝামেলা হইলে আমারে জানাইও। আর মামলার যদি কোনো রকমের কোনো আপডেট পাও, তাহলে সাথে সাথে আমারে হোয়াটসঅ্যাপ করে দিও। যাও তাহলে তুমি। ওকে স্যার, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ভাই, সেলিমের সাহস কিভাবে হয় যে আপনার ছেলেরে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করায় নিয়ে আসে? দিন দিন কিন্তু এই সেলিম বেপরোয়া
হয়ে যাইতেছে। হয়ে আপনার তো বড় কলিজা হইলে আপনার ছেলে রাজারে গ্রেপ্তার করে আমাদের হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা এইগুলোর কোনো রকমের কোনো প্রয়োগই করতে পারতেছি না। শুধুমাত্র এক স্বরাষ্ট্র দপ্তরের কাছে কি আমরা সকলেই এভাবে জিম্বি হয়ে যাইব নাকি ভাই? আমাদের কিন্তু এখন কোনো কিছু করা দরকার। এইভাবে চলতে থাকলে শামসু আমাদের অস্তিত্বই বিলীন করে ফেলাইব। শেষে হাজী সিদ্দিক আর মোল্লার মতো দশা কিন্তু আমাদেরও হইব ভাই। শোনো, আমার ছেলের উপর হাত তুলছে মানে আমার কলিজায় সরাসরি আঘাত করছে। এতদিন আমি সেলিমের সব কিছু মুখ বুঝা সহ্য করে নিছি, প্রেসিডেন্টের জন্য কোনো কিছুই বলি নাই। এবার আমার পরিবারের উপর ওরা হাত তুলছে, কাউকে কোনো বিন্দু পরিমাণ ছাড় দেব না আমি। প্রয়োজনে সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে তছনছ করে ফেলাইব, তবুও আমার ছেলের বিন্দু পরিমাণ ক্ষতি ওদেরকে করতে দিব না। এই তুফাইল যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা এবার সেলিমকে আমি হারে হারে টের পাইয়ে দিব। আর শামসুরও সময় গনিয়ে আসতেছে, বড় একটা হিসাব আমি অচিরেই নিব। শামসু আমাদের নাকের ডগায় বৈশা থাইকা সব কিছু কইরা নিতেছে, অথচ আমরা কোনো কিছুই থেকে শামসুকে আটকাতে পারলাম না। শুনলাম শামসুর নতুন দল গঠন করার আর কোনো বাধাই নাই, সকল কার্যকাম ওকে কইরা ফালাইছে। এখন শুধু সংবাদ সম্মেলন কইরা নতুন দলের নাম ঘোষণা করাটাই বাকি আছে। একবার যদি নতুন দলটা গঠন কইরা ফেলায় তখন আমাদের আর কোনো কিছুই করার থাকবে না। তাই যা করার আগে থেকে আমাদের করতে হইব। এইভাবে শামসুরে ছেড়ে দেওয়া কোনোভাবেই ঠিক হইতেছে না ভাই। এদিকে সেক্রেটারি নির্বাচনটাও তো করতে পারলাম না, কেমনে আটকাবো বলো? এই মাথা মোটা প্রেসিডেন্টের জন্যই তো কোনো কিছু করা যাইতেছে না। শামসু যে কৌশলে আমার হেনস্থা কইরা তলে তলে ওর নতুন দলের সব কিছুই কইরা ফেলাইতেছে, সেটা কি প্রেসিডেন্ট কোনোভাবেই বুঝতে পারতেছে? যেই দিন সকলের প্যান খুলে নিবে সেই দিন বুঝতে পারবো যে আমার কথা না শুই না কত বড় একটা ভুল করছে। এই প্রেসিডেন্টের জন্য কোনো কিছু করা সম্ভব হইতেছে না। ভাবছিলাম সেক্রেটারি নির্বাচনটা কইরাই প্রেসিডেন্টকে সরিয়ে দিব, কিন্তু সেই পর্যন্ত যাইতেই পারতেছি না। একের পর এক ঝামেলা শুধু লাইগাই আছে, কোনোভাবেই এইগুলো থেকে সরতে পারতেছি না। আর এই এডিসি কামরুল প্রশাসনে বৈশা কি করতেছে? এ মাথা মোটারে দিয়া তো কোনো কাজই করানো যাইতেছে না। ওই জায়গায় থাকা সত্ত্বেও ওদের পরিকল্পনার কোনো খবরই আমাদের কাছে দিতে পারতেছে না। তাহলে ওর মতো বলদ ওই জায়গায় রাইখা আমাদের কি লাভ? মাসের পর মাস কারি কারি টাকা দিতেছি, গুরুত্বপূর্ণ পদে বসায় রাখছি, তারপরেও ওর দ্বারায় কোনো কিছুই করা সম্ভব হইতেছে না। তাহলে একে সরিয়ে অন্য কোনো অফিসার ওই জায়গায় বসানোর একটা ব্যবস্থা করেন। শামসু যেভাবে ভিতরের খবর নিয়ে নেয় আমরা ওদেরকেও সেভাবেই নিতে হইব, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। এই মাথা মোটাকে অচিরে এই জায়গা থেকে সরাইতাছি, ওরে দিয়া কোনো কিছু করা সম্ভব হইব না সেটা আমি
আগেই বুঝা ফেলাইছি। শোনো, আমি শুধু একটা বিষয় চিন্তা করতেছি যে শামসুর উপর এই হামলাটা কে করাইলো। তোমার কি মনে হয় এই হামলার পিছনে কে জড়িত থাকতে পারে? এটা কিন্তু সুপরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্যই এই হামলাটা চালানো হয়েছে। তোমার কি ধারণা হয় এই ঘটনা কে ঘটাইতে পারে? হ্যাঁ, এটা তো একেবারে জলের মতো পরিষ্কার যে আপনাকে ফাঁসানোর জন্য এই হামলাটা চালানো হয়েছে। তবে এই হামলাটা কে চালাতে পারে এটাই এখন সবচাইতে বড় চিন্তার বিষয়। তবে এই ঘটনা কি হাজী সিদ্দিক বা মোল্লা ওরা কেউ ঘটাইতে পারে? কারণ সামনে যে সেক্রেটারি নির্বাচনটা হইতে চলেছে, এখানে তো মোল্লা নিজেও সেক্রেটারি হওয়ার আগ্রহ প্রকাশ করছে। তাই আমাদেরকে প্রেসিডেন্টের কাছে এক প্রকার অপমানিত করে যদি কোনোভাবে মোল্লা সেক্রেটারির পদটা নিতে পারে, সেই জন্য ওরাও কিন্তু এই হামলাটা চালাতে পারে ভাই। হ্যাঁ, তুমি একেবারে বিষয়টা খারাপ বলো নাই। ওরাও এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে, এখানে কোনো কিছুর অবকাশ নাই। ওরাও আমাদেরকে পিছনে ফেলার জন্য ঘটনাটা ঘটাইতে পারে। তবে ওদের কি সেই এবিলিটি আছে যে শামসুর উপর ওরা আক্রমণ চালাইব? যে এই ঘটনার সাথে জড়িত থাক না কেন, সবার আগে তাকে আমার খুঁজে বের করতে হইব। আগে প্রেসিডেন্টের সাথে প্রমাণ করি যে রাজা এই ঘটনার সাথে জড়িত না। তারপর সেলিমের প্যান কিভাবে খুলে নিতে হয় সেটা আমি খুলে নিবনি। এখন উঠো, আমার সাথে একটা জায়গায় যাইতে হইব। কিরে শামসু, উসমান কার কথা বললো রে? কারে ধরার জন্য সেকেটেকের দিকে যাইতেছে ওসমান? কিছুই তো বুঝতে পারলাম না। নতুন করে ওসমান আবার কার উপর সন্দেহ পোষণ করলো? কারে ধরার জন্য সেকেটেকের দিকে যাইতেছে? আর বলেন না গুরু, পুরান ঢাকার মোহাম্মদপুরে যে এক সময় চাঁদাবাজি সন্ত্রাসীগিরি কইরা বেড়াইতো না চাক্কু সেলিম, ওর তো আবার নাকি ঢাকাতে অবস্থান করতেছে। আর রমজানের এই হামলার সাথে ওকেও সন্দেহ করতেছে ওসমান ভাই। ওরে যে অনেক আগে ঢাকা থেকে বের করছিলাম, আবারও ওই ঢাকাতে ঢুকছে। তাই ওরে ধরার জন্যই ওসমান ভাই সেকেটেকের দিকে যাইতেছে। বলিস কে শামসু, এ আবার হঠাৎ করে কোন দিক দিয়া দেশে ঢুকলো? ওরে তো সেই সময়ই খালাস করে দেওয়াটাই ঠিক আছিল। তাহলে উদয় তুই ওরে জীবনটা ভিক্ষা দিয়া বের করে দিলি দেশ থেকে। ওরে সেই সময় শেষ করে দিলেই তো তাহলে আজকে আর এ পরিস্থিতি তৈরি হইতো না। ওই রমজানকে আক্রমণ করার পিছনে অনেকগুলো কারণ আছে। ওই রমজানকে আক্রমণ করতেই পারে, এটা অস্বাভাবিকের কোনো কিছু না। তুই ওরে যেভাবে অপমানিত কইরা দেশ ছাড়া করছিলি, তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য ও এই কাজটা করতেই পারে শামসু। যদি কোনোভাবে এ বান্দির পুত রমজানকে হামলা করার পিছনে জড়িত থাকে, তাহলে 7-8 মাটির নিচে ওরে এবারই পুঁতা ফেলবো। কথায় আছে না, ওর মরণের পাকা গজাইছে, সেই জন্যই আবার ওই দেশে প্রবেশ করছে। সেই সময় তো ওরে জীবনে ভিক্ষা দিয়েছিলাম, কিন্তু এবার আর কোনোভাবেই রক্ষা পাইব না।
শুধু একবার ওরে ধরে নিয়ে আসুক। আর গুরু, এখন আমাকে একটু বের হইতে হইব। থাকেন আপনারা, পরে আবার দেখা করবনি।